আসসালামু আলাইকুম। আমি কিঙ্কর হাসান, প্যাশন টু পরিচয় এই আয়োজনে একজন সঞ্চালক হিসেবে আছি আপনাদের সাথে। আপনারা জানেন এই আয়োজনে আমরা সেই সব মানুষদের নিয়ে হাজির হই যাদের জীবনের গল্পগুলো আমাদেরকে অনুপ্রেরণা দেয় এবং যাদের জীবনের প্রতিটা মুহূর্ত আমাদের সামনে এগিয়ে যেতে সাহস যোগায়। আজকে আমাদের সাথে আছেন দারুণ একজন গুণী শিল্পী, তার নাম হচ্ছে সামিয়া অথৈ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, মানে ভালো খারাপ সবকিছু মিলিয়ে তো আমাদের ভালো থাকতে হয়, বাট বেঁচে থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় একটা ব্যাপার। সো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার হাসি দেখি বোঝা যাচ্ছে আপনি ভালো আছেন। আচ্ছা, আমরা আপনার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে আপনার বাবা চেয়েছিলেন আপনি সেনাবাহিনীতে চাকরি করেন, আপনার মা চেয়েছিলেন আপনি ডাক্তার হন, আপনি চলে এলেন অভিনয়। এই যে অভিনয়ের প্রতি ভালোবাসা বা আগ্রহ বা মা বাবা যেটা চেয়েছিলেন সেটার বাইরে গিয়ে নিজের জন্য কিছু করা, সেই প্রথম ইচ্ছাটা আসলে বা সেই চাওয়াটা কখন তৈরি হলো, কোন বয়সে তৈরি হলো? সো ফার আই রিমেম্বার স্কুলে আমি যখন খুব ভালো রিডিং পড়তাম, তো আমার ভয়েস হচ্ছে এত বেশি লাউড ছিল স্কুলে। তো আমার টিচার আমাকে সবসময় বলতো যে তুমি সাংবাদিক হতে পারো বা তুমি একজন নিউজ প্রেজেন্টার হতে পারো। তো তখন থেকে মাথা ঘুরতো যে আচ্ছা, মনে হয় হয়তো নিউজ প্রেজেন্টার হতে পারবো, যেহেতু এত ভালো রিডিং পড়তে পারি, এত লাউড পড়তে পারি। কিন্তু পাশাপাশি না, আমি ক্যারিকুলামে অনেক ভালো ছিলাম। মানে আমি এই হচ্ছে নাচ করছি, এই হচ্ছে আমি আবার অভিনয় করছি। আমি অভিনয় তখন কিছুই জানতাম না, কিন্তু হয় না যে যেমন খুশি তেমন সাজো। তো এরকম মধ্যে আমাদের কালচার এরকম অনেক কিছু ছিল, যে গান, নাচ, অভিনয়। তো ওই সময়টা আমি অভিনয় করছি, অভিনয় দেখাচ্ছি, নিজে একটা নাটক লিখে ফেলছি, নিজেই আবার নাটক ডিরেকশন দিচ্ছি, আবার নিজেই অ্যাক্টিং করছি। তার মানে সামিয়া অথৈ আসলে সব পারে, সামিয়া অথৈ হচ্ছে অলরাউন্ডার। কিন্তু আমি যদি কোনো একটা পরিচয়ের কথা বলি, যে সামিয়া অথৈ নাচে, সামিয়া অথৈ অভিনয় করে, সামিয়া অথৈ উপস্থাপনা করে, কিন্তু কোন একটা পরিচয় সামিয়া অথৈ আসলে নিজেকে পরিচিত করতে চায়, বা যেই পরিচয়ের কথাটা বললে সাবলীলতা যে ব্যাপারটা আসে, বা নিজেকে ওই পরিচয়ে পরিচিত করতে চায় সবার আগে, বা ওই পরিচয়টার প্রতি ভালোবাসা আছে, সেই একটা স্পেসিফিক পরিচয়টা আসলে কি? সি আফটার লাক্স আমাকে অনেক অনেক ধরনের নামে ডাকে। লাক্স তারকা, সেরা নাচিয়ে, মডেল, অ্যাঙ্কর, অভিনেত্রী। বাট সবচেয়ে যেটা আমাকে বেশি টানে সেটা হচ্ছে অভিনেত্রী। কারণ আমি যখন অভিনয় স্টার্ট করার পর থেকে না, অভিনয়ের প্রতি আমার একটা মানে অন্যরকম ভালোবাসা শুরু হয়েছে। মানে এটা আমার কাছে কেন যদি মনে হয় যে আমার রক্তে, আমার নেশায়, আমার পেশায়, আমার চোখে, আমার ঘুমে, আমার স্বপ্নে সব কিছুতে অভিনয় ঢুকে গেছে। বিকজ যখন আমি স্টার্ট করি অভিনয় করাটা, তখন দেখলাম যে এই যে ক্যারেক্টারের মধ্যে সুইচ করা, এটা কিন্তু অদ্ভুত রকম একটা পাওয়ার। মানে আমি যদি আজকে সামিয়া অথৈ, হ্যাঁ আমি আজকে সামিয়া অথৈ যদি আজকে আমি অভিনয় না করতাম বা আমি মিডিয়াতে কাজ না করতাম, আমি কিন্তু একটা ব্যক্তি হয়েই জীবনে থাকতাম এবং একটা ব্যক্তি হয়েই মারা যেতাম। কিন্তু আজকে আমি সামিয়া অথৈ শুধুমাত্র অভিনয়ের কারণে আজকে আমি আমার ছোট বোনের ক্যারেক্টার করতে পারছি, কখনো আমি বান্ধবীর ক্যারেক্টার করতে পারছি, কখনো আমি কিঙ্কর আপনার ক্যারেক্টার করতে পারবো। উই নেভার নো। সো এই যে ওই মানুষগুলোকে জানা, এই যে জানার ব্যাপারে জানতে গিয়ে না ভালোবাসা পড়ে গেছি। তো যদি বলে যে সামিয়া অথৈকে আসলে কি হিসেবে আমরা দেখতে চাই, এক কথায় আই রিয়েলি লাভ টু কল মি অভিনেত্রী। আমি এবার একটু বলবো যে বাংলাদেশের যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থায় গিয়ে মা বাবার কাছে একটি মেয়ে বড় হয়ে শিক্ষিকা হবেন, ডাক্তার হবেন, বা যেটা শুনছিলাম যে সেনাবাহিনীর চাকরি করবে, এই ব্যাপারগুলো খুব সহজ এবং স্বাভাবিকভাবে আমরা নেই। সামিয়া অথৈ হয়ে গেলেন অভিনেত্রী, পরিবারের সাপোর্ট কিরকম আছে, বা পরিবার কি পুরো বিষয়টা মেনে নিয়েছে? প্রথমত একদমই মেনে নেয়নি, বিকজ আমার বাবা ভেরি স্ট্রিক্ট, আমার ফ্যামিলি ভেরি স্ট্রিক্ট, ভেরি কনজারভেটিভ। অ্যান্ড আমার বাবা আসলে আমাকে বড় করেছে একদম ছেলেদের মতো করে। স্টিল আই ক্যান রিমেম্বার আমার যখন আমি আমার ভাইদের সাথে ছোটোবেলায়, আমি তখন ক্লাস 8, 9, 10-এ পড়ি, তখন আমার চুল বয় কাট ছিল। আমি তখনও ট্রাউজার পরতাম, টি শার্ট পরতাম। আমি কিছুটা টমবয় টাইপের, সামথিং লাইক দ্যাট। মানে আমার মধ্যে মেলি স্বভাবটা আছে, সেটা খুবই কম। বেড়ে ওঠা একদম ছেলেদের মতো করে, বিকজ আমার বাবা কখনো আমাকে মেয়েভাবে বড় করেনি। মানে আমার ভাইদের সাথে আমি ফুটবল খেলেছি, আমার ভাইদের সাথে আমি ক্রিকেট খেলেছি। তো ওই থেকে না আসলে বাবা সবসময় আমাকে মনে করতো যে আমার বড় ছেলেকে আমি সেনাবাহিনীতে দিতে পারিনি, আমরা আমার মেয়েটাকে দিব। তো সেইভাবে উনি আমাকে একদম ডিসিপ্লিনে বড় করেছে। আমার স্কুল ছিল ভারতেশ্বরী হোমস, আমার কলেজ ঢাকা কমার্স কলেজ। তো আমি সবসময় একদম ডিসিপ্লিনে বড় হয়েছি, মানে এত স্ট্রিক্টের মধ্যে বড় হয়েছে যে আমি চাইলেও অনেক কিছু করতে পারিনি। আমার একদম ভোর 5টায় ঘুম থেকে ওঠা, তারপর আবার একদম অন টাইমে খাওয়া এবং অন টাইমে ঘুমানো। মানে আমি আমার লাইফে ঘুরতেও পারিনি অনেস্টলি।
মিডিয়ার মেয়েরা খারাপ, আমরা নানানভাবে জাজ করার চেষ্টা করি আমাদের দেশের সমাজ ব্যবস্থায়। এমনকি মিডিয়ার মেয়েরা কোনো একটা ছবি দিলেও দেখা যায় যে অনেকভাবে ট্রল হতে হয়। ছোট ছোট ভিডিও আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেতে দেখি, সেখানে হয়তো ওই মেয়েটার নিজের কোনো দোষ নেই, হয়তো তার কোনো একটা অবস্থায় তার একটা ভিডিও তুলে হয়তো দিয়ে দেওয়া হলো। তো এই যে ট্রোলের একটা পৃথিবী বা বাংলাদেশে যে ট্রোলের একটা রাজত্ব চলছে এখন এবং তার ভেতর দিয়ে যে যেতে হচ্ছে, এটা কিন্তু মানসিকভাবে আমাদেরকে যদি বলি মেয়েদেরকে যে খুবই একটা বাজে পরিস্থিতিতেও ফেলে দেয়, আমি অন্যদের কথাও যদি বাদ দিই। তো এই প্রেশারটা বা এই চাপটা যে আমাকে ট্রোল হতে পারে, সামিয়া অথই কিভাবে সামলায়? এক তো হচ্ছে আমরা পাবলিক ফিগার, দুই হচ্ছে আমাদের দিকে সবার চোখ। আমরা খেতে গেলেও সবার চোখ, আমরা যে ড্রেস পরি সেটাও সবার চোখ। কিন্তু আমাদের বাইরে যদি ইন জেনারেল পার্সনদের কথা বলি, অনেক মেয়েকে আমি দেখছি যারা আমাদের থেকেও অনেক শর্ট ড্রেস পরে, যারা আমাদের থেকেও অনেক উচ্ছৃঙ্খল জীবন লাইফ লিড করে। হ্যাঁ, কাজকে ভালোবেসে আপনি যে পরিচয়গুলো আমাদের সামনে তুলে ধরেছেন, কখন আপনি নাচেন, কখন আপনি অভিনয় করেন, কখন আপনি দারুণ করে কথা বলেন, উপস্থাপনা করেন, আপনার জীবনের যত স্বপ্ন সেই সকল স্বপ্ন পূরণ হোক। একটা ছোট্ট বিষয় জানতে চাই, আপনার করা প্রথম নাটকের নাম কি, এবং এখন অবধি যত নাটক করেছেন সেই নাটকের মধ্যে আপনার যদি কোনো প্রিয় ক্যারেক্টার থাকে, আপনার পছন্দের ক্যারেক্টার, এবং সেখানে খুব পছন্দের কোনো সংলাপ যেটা আপনি আমাদের শোনাতে চান, সেটা আমরা শুনতে পারি কিনা? ইটস ভেরি ডিফিকাল্ট, কারণ আমরা তো আসলে অনেক ধরনের ক্যারেক্টার করি, মনে থাকে না অনেক কিছু। আমার জীবনের প্রথম ক্যামেরার সামনে যেটা আমি কাজ করেছিলাম সেটা হচ্ছে মায়া। মায়া হচ্ছে এনটিভির ফেরদৌস হাসান রানা। তো উনি হচ্ছে এনটিভির একটা বড় সিরিয়াল, সেখানে অপূর্ব ভাইয়া, মতামিজন গুণী অ্যাক্টর পেয়েছি, মম আপুকে পেয়েছি, আবুল হাত আঙ্কেলকে পেয়েছি, যিনি আমার বাবা ছিলেন। তো ওইটার খুব মানে ওই সময়টা সবাই খুব পছন্দ করেছে ক্যারেক্টারটা, মায়া যে ক্যারেক্টারটা। তো ওইটা খুব ভালো সবাই রেসপন্স করেছে, ওইটা দিয়ে আমার আসলে জীবনের শুরু। আর যদি পছন্দের এই মুহূর্তে আসলে আমার একটা ড্রামার কথা মনে পড়ছে, মোশাররফ ভাইয়ের সাথে করেছিলাম। ফর দ্য ফার্স্ট টাইম আমি কোনো একটা প্রস্টিটিউটের ক্যারেক্টার করেছিলাম। মানে আমার জীবনে আমাকে ডিরেক্টর বাবা আমাকে ফোন দিয়ে বলছিল যে আপনি কি পারবেন। তা আমি বললাম যে আমাকে একটু সময় দেন, মানে আমি একটু চিন্তা ভাবনা করে দেখি কি হয়। তো ওইটাও সবাই খুব পছন্দ করেছে, ওই ক্যারেক্টারের জন্য কিন্তু আমাকে খুব বাহবা দিয়েছে যে না, মানে মোশাররফ ভাইয়ের সাথে এরকম তাল মিলিয়ে আসলে। তো ওইখানে আমি একটা সিন আছে এরকম, মোশাররফ ভাইয়া মানে সে তো বিয়ে করতে চায় কিন্তু মেয়েদের সাথে কিভাবে কথা বলবে সে জানে না, তো আমাকে ভাড়া করা হয়েছে যে তাকে আমি কথা শেখাবো। আচ্ছা, হ্যাঁ, তো এরকম কি স্যার বয় নে বইতে কইছি না বা কি শরম লাগে মাইয়া মানুষ দেখলে, আজকে সব শরম কাটালাম। হ্যাঁ, আমার দিকে তাকা, আমার দিকে তাকা। তাকায় থাক, প্রেমে পর, তারপর বুঝবি। এরকম কিছু একটা। দারুণ দারুণ, আমরা মুগ্ধ হলাম আপনার সংলাপ শুনে। অনেক ধন্যবাদ আপনাকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আবার কোনো একদিন কোনো এক সময় আমরা চেষ্টা করবো আপনার সাথে লম্বা সময় নিয়ে আড্ডা দেওয়ার জন্য। এবং আবারও বলছি, আপনাকে দেখে যারা অভিনয় করতে চায়, যারা নাচতে চায়, যারা সুন্দর করে কথা বলতে চায়, তারা অনুপ্রাণিত হবে আজকে যদি আয়োজনটি। আমি লাস্ট একটা কথা বলে যেতে চাই। আমার ক্যারিয়ার কিন্তু খুব বেশি দিনের না, মানে আমি কাজ করেছি 18 পর থেকে, একদম লাক্সের পর থেকে অনেকদিন ধরে কাজ করছি। তার মধ্যে আবার কোভিডের জন্য একটা ব্রেক ছিল। লাস্ট একটা কথা বলে যাই, এই সময় যারা কাজ করছে ওদের নিয়ে আমি তো বলতে চাই যে ট্রেন্ডিং, ভাইরাল, ভিউ, ওকে কপি করা, ওর মতো হতে হবে, এইসব না করে নিজের সাথে বসো, রাইট ডাউন করো, দেখো তুমি কি হতে চাও, তোমার গোল কি, তোমার প্যাশন কি, তোমার এক্স ফ্যাক্টর কি, কোনটা মানুষ ক্যাপচার করবে। সো যারা অভিনয় করতে চায় তাদেরকে বলবো যে একদম পাগলের মতো এই জায়গাটা লেগে থাকো। অনেকে বলে না যে এটা স্ট্রাগল, যে আমাকে প্রথমে সাইড নায়িকা, তারপরে প্রথমে বান্ধবীর ক্যারেক্টার, এরপরে লিড ক্যারেক্টার, এরপরে হিরোইন। এটা স্ট্রাগল না, এটা জার্নি। এই জার্নিটাকে এনজয় করতে হবে। আর আরেকটা জিনিস বলবো যে আমি সামিয়া অথই যেখান থেকে উঠে আসছি,
মানে আমি যে এরিয়া থেকে উঠে আসছি সেই এরিয়াতে শুধু আই এম দ্য অনলি গার্ল যে মিডিয়াতে কাজ করে। ওই এরিয়াতে প্রত্যেকটা মেয়ের কারো বিয়ে হয়ে গেছে, কেউ পালিয়ে চলে গেছে, কেউ বাইরে পড়াশোনা করতে যাচ্ছে, কিন্তু কেউ মানে খুবই কনজারভেটিভ এরিয়ার একটা জায়গা। তো সেখান থেকে যদি আমি উঠে আসতে পারি স্বপ্ন পূরণের জন্য, তো আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মেয়ে স্বপ্ন পূরণের জন্য যে কোনো জায়গা থেকে উঠে আসতে পারবে, শুধুমাত্র বিলিভ ইউরসেলফ। থ্যাংক ইউ সো মাচ। আজকে অনেকদিন পর প্রাণ খুলে কথা বললাম। আমার কাছে মনে হয় যে প্রাণ খুলে কথা বলা দরকার, তো সেটা আজকে কিং করে আপনার সাথে কথা বলে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা শেষ করছি আজকের অনুষ্ঠান। শুধু আমরা এতক্ষণ কথা বলছিলাম গুণী শিল্পী সামিয়া অথৈর সাথে, এবং আমরা জানলাম যে তিনি কিভাবে জীবনের গল্পে রং মাখাচ্ছেন, কিভাবে জীবনের সকল বাধা পেরিয়ে তিনি নিজেকে জরুরি করে তুলছেন, এবং তার যেই প্যাশন সেই প্যাশনটাকে আঁকড়ে ধরে নিজের পরিচয়টা তিনি তুলে ধরছেন সবার সামনে। আমরা তার জন্য শুভকামনা জানাই। আজকে আমরা বিদায় নিচ্ছি। আবার সামনের কোনো এপিসোডে আমরা এরকমই কোনো লড়াকু মানুষ, এরকমই কোনো পজিটিভ মানুষের সাথে আমরা কথা বলবো। ততক্ষণ অবধি আমাদের সাথে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।